এনার যে অবস্থা আজকে এরকম যদি আমরা এই নেতা যারা এই অকারণটা করেছেন তার তো মা হতো তার বোন হতো আপনাকে তো এরকম কেউ করতে পারতেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো বাংলাদেশে আপনারা এরকম কেউ আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকলো যে যে দলের সন্দেশ হোক না কেন তারা দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে এইরকম শাস্তি যাতে কারাদণ্ড না হয়, যাতে ফাঁসিতে ঝোলানো হয়, যাতে বাংলাদেশ থেকে এরকম যাতে নির্যাতন না হয়। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন ফেন্সি পিপলের সকল দর্শক, ভক্ত, প্রেমী, অনুরাগী এবং তরুণদের ভাবানা ভাবা নিয়ে আজকের এই আয়োজনে আমি মাহবুব আপনাদের সবাইকে নতুন বছরের সাদর সম্ভাষণ। গত কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম কিছু বলবো, তবে সত্যি কথা বলতে বাংলাদেশে এখন এমন একটি সময় বিরাজ করছে, কেউ সাহস করে কিছু বলতে পারছে না। ভয় ভীতি ত্রাসের রাজত্ব কায়েম চলছে বাংলাদেশে। শেষ পর্যন্ত সেই ভয় ভীতিকে অতিক্রম করে আজকে আপনাদের মাঝে কিছু বলতে আসলাম। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। আপনারা সবাই জানেন 30শে ডিসেম্বর সারা বাংলাদেশে কি ঘটেছে, সেদিন কি হয়েছিল, সেসবের দিকে আমরা নাই যাই। তবে একটি ঘটনা বিগত সব নির্বাচনের ঘটনাকে অতিক্রম করেছে, যেটি না বললে হয়তোবা আমি নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকব। হ্যাঁ দর্শকবৃন্দ, ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে নোয়াখালী সুবর্ণচরের 4 সন্তানের জননী এক মহিলা। তিনি 30শে ডিসেম্বর ভোট দিতে গেছেন এবং ভোট দিয়েছেন ধানের শীষ মার্কায়। এবং ভোট দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন। সে সহজ সরল মনে বলেছে আমি ধানের শীষ মার্কায় ভোট দিয়েছি। এটি ছিল তার অপরাধ। আজকে আমরা এমন একটি দেশে বাস করছি, আমার পায়ের নিচে মাটি, আমি বলতে পারবো না, যেখানে ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা নাগরিকের তাদের অধিকার। আজকে তারা তাদের সেই অধিকার কায়েম করতে পারছে না, প্রতিষ্ঠা করতে পারছে না। আজকে আমরা এমন একটি দেশে বাস করছি, তাহলে এত বড় আয়োজন কেন দরকার ছিল? যদি তাই হয় একটি ভোটের বিনিময়ে গণধর্ষণের শিকার হতে হবে, তাহলে চাই না আমার এই ভোট, চাই না এই আমার অধিকার। তবে আল্লাহ তাআলাকে অশেষ শুকরিয়া যে মহিলাটি এখনো বেঁচে আছেন, উনি হসপিটালে ভর্তি আছেন। একটি জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, বেশি পীড়া দেয়। তবে একটি কথা আজকে আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে। আপনাকে অনেকেই মাদার অফ হিউম্যানিটি বলে থাকেন। হ্যাঁ, আপনি অনেক কল্যাণকর কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আমি আমার জায়গা থেকে বলছি, আমার নিজের মতামত বলছি। কে কি বলছে, কে কি ভাবছে আমি সেটি বলছি না। আজকে আপনি যদি দল মত নির্বিশেষে যারা এই নিষ্ঠুর বর্বর ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করতেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে চিরদিনের জন্য মনে রাখত। আপনার আজকে উচিত ছিল একটিবারের জন্য হলেও এই মহিলাকে দেখতে যাওয়া, দলমত নির্বিশেষে। সে হয়তো বা ভিন্ন একটি দল পছন্দ করে, ভালোবাসে, এটি তার অপরাধ হতে পারে, এটি তার বিশাল অপরাধ হতে পারে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে, আপনার যে হিউম্যানিটি, আপনার যে জায়গাটা, সেই জায়গা থেকে আজকে এই মহিলাটিকে দেখতে যাওয়া উচিত ছিল। এটা বাংলাদেশের প্রত্যাশা ছিল, বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। আপনি একটিবারের জন্য হলেও মহিলাটির কাছে যাবেন। আপনি হেলিকপ্টার দিয়ে যেতে পারতেন, ওই ঘটনা ঘটার পরেই যেতে পারতেন। তাহলে দেখতেন আপনার জায়গাটা আজকে যে পর্যায়ে আছে, মানুষ আপনাকে অন্য একটা উচ্চতায় নিয়ে যেত। আজকে আমি মিডিয়া নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে মিডিয়া কোথায়? আজকে মিডিয়া ঢালাওভাবে কেন প্রকাশ করছে না এই ঘটনাটা? আমি একটু ব্যাকে যাচ্ছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন আগে, সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছুদিন আগে, ব্যারিস্টার মঈনুল ইসলাম, এক সাংবাদিক, মাসুদা বাট্টি নামের এক সাংবাদিক, তাকে চরিত্রহীনা বলেছিলেন। সেটি তিনি রাজনৈতিকভাবে মিন করেছিলেন।
সেই ঘটনাটি কেন্দ্র করে মিডিয়াতে এত তোলপাড় হয়েছিল, এত কথা হয়েছিল, এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার মনিরুল ইসলামকে ক্ষমা পর্যন্ত যেতে হয়েছে মিডিয়ার সামনে এসে, তাকে জেলেও যেতে হয়েছে। আজকে মিডিয়া কোথায়? আজকে আপনারা কেন এই জিনিসটা ঢালাওভাবে প্রচার করতে পারছেন না? আপনাদের কিসের ভয়? আপনারা এই দেশের হয়ে কাজ করবেন, এই মানবতার জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন। আপনারা কাদের জন্য আছেন? মানুষের দুঃখ কষ্ট সমস্যা এগুলো তুলে ধরার জন্যই তো আপনারা আছেন। আপনারা যদি কারো আজ্ঞাবহ হয়ে কাজ করেন তাহলে তো আপনাদের থাকা না থাকার কোনো অর্থ নেই। আপনারা কেন আছেন? কিন্তু এটি নিয়ে আপনারা কথা বলতে পারছেন না, এটার জন্য বিচার চাইতে পারছেন না সরকারের কাছে। এই ব্যর্থতা আজকে সাধারণ জনগণের, আপনাদের না। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আজকে যারা আপনারা সাংবাদিক, সুশীল সমাজের লোক, রাজনীতিকবিদ, আপনারা অনেক লেখাপড়া করেছেন, অনেক জানেন, অনেক জানাওয়ালা মানুষ, কিন্তু আজকে বাংলাদেশে এই একটি বর্বর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা কেউ মুখ খুলছেন না। তাহলে আপনাদের এই শিক্ষার জায়গাটা কোথায়? এই শিক্ষার মানটা কোথায়? ছি, আমি ধিক্কার জানাচ্ছি আপনাদের এই শিক্ষাকে। যারা সত্যকে সত্য বলতে ভয় পায়, আমি মনে করি এ বাঁচা বাঁচা নয়, এ বাঁচা যথার্থ নয়। বারবার মরার চেয়ে একবার মরা যথার্থ। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আপনারা অনেকে বাংলা সিনেমা দেখেছেন, যখন আসামিকে সাক্ষ্য প্রমাণ দিতে হয় তাকে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আজকে আমাদের দেশে এমন একটি অবস্থা হয়েছে, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, অনেক দেরিতে হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 4 জানুয়ারি উনি সুবর্ণচরের এই মহিলাকে দেখতে গেছেন, সমবেদনা জানিয়েছেন। এর জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ দিচ্ছি এই সময়ের আলোচিত ব্যক্তি হিরো আলমকে, যিনি 5 জানুয়ারি মহিলাকে দেখতে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মনের কথা লিখবেন, এবং নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের যে লাল বাটনটি আছে ভিডিওর নিচে, সেটিকে আলতো করে স্পর্শ করে রাখুন, এবং পাশে যে নোটিফিকেশন বাটনটি আছে সেটি ক্লিক করে রাখুন। তাহলে যথাসময়ে আপনারা আমাদের আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।